হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের খুবই প্রিয় একটা মুভির বাংলা এক্সপ্লেনেশন। আজকে আমরা যে মুভিটার ব্যাপারে কথা বলবো তার নাম হচ্ছে চন্দ্রমুখী 2। তোমরা প্রত্যেকেই হয়তো এই মুভিটার প্রথম পার্টটা দেখেছো। তাহলে চলো আর দেরি না করে এটার একটা ছোট্ট কন্টিনিউয়েশন আমরা শুনে নিই। মুভির শুরুতে আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই যারা তাদের গুরুদেবের সাথে কথা বলছে, কেন কি তাদের বিজনেস এবং ফ্যামিলিতে বেশ কিছুদিন ধরে খুব বাধা বিপত্তি আসছে আর তারা এটার কারণ জানতে চাইছে এবং কি করে এই জিনিসটাকে বন্ধ করা যায় তার উপায়ও। তখন গুরুদেব তাদের বলে যে এটা তাদের কুলদেবীর জন্য হচ্ছে, তিনি তাদের প্রতি রুষ্ট হয়েছেন, তাই তাকে পুজো করে শান্ত করতে হবে। সেটার জন্য তাদেরকে তাদের গ্রামের বাড়িতে যেতে হবে। এটা শুনে তাদের ফ্যামিলি রাজি হয়ে যায় এবং তারা সবাই গ্রামের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কিন্তু থাকার জন্য তারা একটা হাভেলি বুক করে। এই হাভেলিটাকে আমরা পুরোনো মুভিতেও দেখতে পেয়েছিলাম। গুরুজি এটাও বলেন যে ওদের এই পুজোটা করার জন্য পরিবারের সবার সেখানে থাকা খুব জরুরি। এখানে আমরা এটাও জানতে পারি যে রঙ্গার দুটো নাতি নাতনি আছে যারা তার সাথে থাকে না, আর এরা হলো এর বড় মেয়ের পক্ষের, যে কি পালিয়ে বিয়ে করার জন্য তাকে তার পরিবার থেকে মেনে নেয়নি। গুরুজি বলেন যে যেহেতু ওরাও তোমার পরিবারের অংশ, তাই ওদেরও এই পুজোতে থাকা খুবই জরুরি। তারপরেই তারা ওদেরকে খবর পাঠায় আর সবাই মিলে গ্রামের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তারপরেই আমরা দেখতে পাই যে আমাদের মুভির মেইন ক্যারেক্টার ওখানে এসে হাজির হয়, যার নাম হচ্ছে পান্ডেয়া, আর তার সাথে আসে রঙ্গিয়াকের দুই নাতি। পান্ডিয়া হলো তাদের দুজনের বর্তমান গার্জিয়ান এবং কেয়ারটেকার। তারা দুজন পান্ডিয়াকে মামা বলে ডাকে। ওরা ওখানে পৌঁছানোর পর রঙ্গিয়াকি ওদেরকে স্বীকার করে না এবং ওদেরকে দূরে দূরে থাকতে বলে এবং ওদের সাথে কথা পর্যন্ত বলে না। ওদের সবাইকে বাড়ির কেয়ারটেকার মুরুগেসন ওয়েলকাম করে এবং ওদেরকে যে যার রুম দেখিয়ে দেয়, কিন্তু এটাও বলে যে এখানে আপনারা সব কিছু দেখতে পারেন এবং যেতে পারেন, শুধু দক্ষিণ দিকের রুমটাতে যাবেন না, ওটাতে যাওয়া বারণ, কারণ ওখানে নাকি এখনো পরিষ্কার হয়নি। তারপর সেই দিনকার মতন সবাই সেটেল হয়ে যায় এবং রেস্ট নেয়। পরের দিন সকালে তারা তাদের কুলদেবীর মন্দিরে তাদের একটা মেয়ের সাথে দেখা হয় যার নাম হয় লক্ষ্মী, এবং সে একটা বিরাট বড় রঙ্গোলি বানিয়েছিল। সবাই তাকে দেখে চমকে যায়। পান্ডিয়ার তো তাকে দেখে খুবই ভালো লেগে যায় এবং আমরা বুঝতে পারি যে এটা একটা লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। কিছুক্ষণ কথোপকথনের পর বাড়ির সবাই কুলদেবীর মন্দিরে যাওয়ার জন্য রেডি হয় এবং বেরোতে থাকে। তখন ওদের মধ্যে একজন বলে যে পান্ডিয়া ওদের সাথে মন্দিরে যাবে না, কারণ সে তাদের ফ্যামিলির কেউ নয়, তাই পান্ডিয়াকে একাই বাড়িতে থাকতে হয়। এবং তার সাথে আবার গায়ত্রীর দেখা হয়। সে তাকে বলে যে তার রাজমহলটা ভেতর থেকে দেখার খুব ইচ্ছা আছে, কিন্তু তার বাবা তাকে যেতে দেয় না। তো পান্ডিয়া যদি তাকে হেল্প করে তাহলে খুব ভালো হয়। এটা শুনে পান্ডিয়া বলে যে ঠিক আছে, তুমি রাত্রিবেলা এসো। অন্যদিকে আমরা দেখি রঙ্গিয়াকির ফ্যামিলি যখন ফাইনালি কুলদেবীর মন্দিরে পৌঁছায় তখন মন্দিরটার অবস্থা খুবই খারাপ হয় এবং চারিদিকে ঝোপঝাড় এবং জঙ্গল হয়ে গেছিল। দেখে যেন মন্দিরটাকে একটা ধ্বংসস্তূপ মনে হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে ওখানে একজন বাবা চলে আসে, যাকে দেখতে খুবই ভয়ানক হয় এবং সে তাদেরকে বলে যে তোমরা তাকে নিয়ে আসোনি, আর সে যতক্ষণ না আসছে ততক্ষণ কিছুই হবে না। এটা শুনে তারা কিছু বুঝতে পারে না এবং তারা সেই বাবাকে ইগনোর করে আগে এগিয়ে যায়। তারপরে তারা মন্দিরের এক পূজারীকে দেখতে পায়, যে তাদেরকে পুরো ঘটনাটা বলে যে চন্দ্রমুখী আর ভাইটিয়ানের ঘটনাটার পর থেকে এই মন্দিরটার এই অবস্থা, এবং যেহেতু এখানে কোনো দিন পুজো হয়নি তাই এটা খুব বড় বিপদ আনতে পারে। রঙ্গিয়াকি এটা শুনে বলে যে তারা তাদের কুলদেবীকে পুজো না করে এখান থেকে যাবে না এবং এটা তাদের জন্য খুবই জরুরি, কারণ তাদের ফ্যামিলির ওপর একের পর এক বাধা আসছে। তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের কারখানা জ্বলে গেছে, তারা আর রিস্ক নিতে পারবে না, তাই যে করেই হোক পুজো তাদের করতেই হবে। এটা শুনে পণ্ডিতজি ওদের বলে যে ঠিক আছে, তাহলে মন্দির পরিষ্কার করার ব্যবস্থা করো। আর তারপর তারা ওখান থেকে বাড়ি ফিরে আসে। এদিকে পান্ডিয়া আর লক্ষ্মী রাত্রিবেলা দেখা করে আর তারা গোটা মহলটা ঘুরে বেড়াতে থাকে। রাত্রিবেলা মহলে কিছু অজীবগরিব আওয়াজও হয়। তখন তাদের একটা দরজা চোখে পড়ে, যেটার গায়ে একটা ত্রিশূল লাগানো ছিল। দেখে দরজাটা খুবই সাসপিশিয়াস মনে হয়। এই দরজাটা দেখে লক্ষ্মী খুব ভয় পেয়ে যায় এবং তারা ওখান থেকে চলে আসে। তারপরে সিন চেঞ্জ হয়ে পরের দিনকে দেখানো হয়, যেখানে আমরা দেখি রঙ্গিয়াকি তার হাজবেন্ডের সাথে বসে আছে এবং সেই মালি মুরগেসন এসে তাদেরকে বলে যে তারা এই মহলটাকে কিনতে ইন্টারেস্টেড,
এবং সে তাদেরকে পুরোপুরি মহলটা বিক্রি করার চেষ্টা করছিল। তখন রাঙ্গিয়াকি এটা শুনে রাজি হয়ে যায়, কারণ ওই মহলটা যথেষ্ট ভালো এবং আলিশান ছিল। পরে এটাতে ওদের অনেক প্রফিট হতে পারত এবং ওদের জন্য এটা একদম পারফেক্ট ছিল। এটা শুনে মুরগেসন খুব খুশি হয় এবং সে একটা পেইন্টারকে ডাকায় কুলদেবীর মন্দির রং করার জন্য। সেই পেইন্টার এসে ওদেরকে এটা বলে যে এই মহলেও ওই রং করেছে, শুধু দক্ষিণ দিকের রুমটা সে রং করতে পারেনি, কারণ সেখানে যাওয়া বারণ, সেখানে গেলে তাদের অনেক ক্ষতি হতে পারে। এই বলে সে আরও কিছু বলতে যাবে, তখনই মুরগেসন তাকে চুপ করিয়ে দেয়, কারণ তারা যদি সত্যিটা জেনে যায় যে এই মহলে কিছু প্রবলেম আছে, তাহলে তারা হয়তো এই মহলটা আর কিনতে চাইবে না, সেটা তার জন্য খুব একটা সুবিধাজনক হবে না। তাই সে পেইন্টারকে কথা শেষ করে ওখান থেকে চলে যেতে বলে। এরম সময় আমরা এটাও দেখি যে গায়ত্রী, ওই বাড়িরই এক বউ, ওখান থেকে দক্ষিণ দিকের দিকে যাচ্ছিল, কারণ সে বড্ড কিউরিয়াস হয়ে পড়েছিল এবং সে দেখতে চাইছিল যে এই দক্ষিণ দিকে অ্যাকচুয়ালি আছেটা কি। যেই সে দরজা খুলে ভেতরে ঢোকে, সে দেখে যে ওখানে একটা ঘুঙুর পড়ে আছে, সেটাতে কিছু সিঁদুর আর হলুদের দাগ লেগেছিল। সে যখন ঘুঙুরটা তুলে ফু দেয়, তখনই সেই সিঁদুর এবং হলুদ উড়ে গিয়ে একটা দেওয়ালে গিয়ে চন্দ্রমুখীর ছবি তৈরি হয়ে যায়। আর এখান থেকেই বন্ধুরা মুভিটা ইন্টারেস্টিং হতে শুরু করে। যেমনি ওটা হয় তেমনি বাইরে একটা বিশাল জোর চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা শুনে গায়ত্রী ভয় পেয়ে যায় এবং সেও চিৎকার করে বসে। এবং এটা শুনে মহলে থাকা সবাই বাইরে বেরিয়ে আসে এটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। তখন তারা এসে রিয়েলাইজ করে যে এটা আসলে তাদের পুরনো কর্মচারী একটা বুড়ি চিৎকার করছে, যে খুবই অসুস্থ ছিল। তারপর তারা ওখান থেকে চলে যায় এবং তারা চলে যাওয়ার পর মুরুসাং এটা বলে যে এই বুড়ি এত বছরে একবারও কথা বলেনি, এমন কি হলো যে বুড়ি একেবারে চিৎকার করে উঠল, নিশ্চয়ই কিছু আসতে চলেছে। তারপর সে বাড়িতে এসে পান্ডেয়ার সাথে ভূত প্রেত নিয়ে কথা বলে, কিন্তু পান্ডেয়া উল্টে তাকেই এমন ভয় পাইয়ে দেয় যে সে ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর এই সিনটা খুবই ফানি হয়। এখানে আমরা একটা ছোটখাটো কমিক রিলিফ পাই। এরপর আমরা দেখি যে দুটি বাচ্চা, অর্থাৎ ওই রাঙ্গিয়াকির দুই নাতি তার দিদার ঘরে শুয়েছিল এবং এটা দেখে তাদের মামা তাদেরকে জোর জবরদস্তি নিচে টেনে আনে এবং বলে যে তারা নাকি চোর, কারণ তারা বিনা পারমিশনে তাদের ঘরে ঢুকে বসেছিল। এখানে পান্ডেয়া এটা নিয়ে খুব রেগে যায় এবং একটা ইমোশনাল স্পিচ দেয়, যেটা শোনার পর রাঙ্গিয়াকির আকল ঠিকানে চলে আসে এবং সে বুঝতে পারে যে সে এতদিন কি ভুল করছিল। তার মেয়ে সব সময় তাদেরকে খুব মেনে চলতো। যখন তারা তার বিয়েটা মেনে নেয়নি, তারা খুব চেষ্টাও করেছিল তাদের সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু তারা কোনো রকমভাবেই কন্ট্যাক্ট রাখতে চায়নি। উপরন্তু সে তার মাকে এতটাই ভালোবাসতো যে সে তার মেয়ের নামও তার মায়ের নামের উপর ভিত্তি করেই রেখেছিল। এইসব শুনে বাড়ির সবাইও খুব ইমোশনাল হয়ে পড়ে এবং সবাই পান্ডেয়ার কাছে ক্ষমা চায় এবং আবার বাচ্চা দুটোকে আপন করে নেয়। তারপরের দিন রাঙ্গিয়াকি আবার সেই মন্দিরের পূজারীর কাছে যায় এবং তাকে বলে যে তারা কুলদেবীর পুজো করানোর জন্য কাজ শুরু করে দিচ্ছে এবং পণ্ডিতজি তাদেরকে আবারও সাবধান করে এবং তারা তারপর বাড়িতে ফিরে আসে। সেদিন থেকে তাদের বাড়িতে অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে। নুপুরের ছনছন, কিছু গান গাওয়ার আওয়াজ, এরকম অনেক কিছু তারা শুনতে পায়। সাথে সাথে তারা কিছু ছায়াও দেখতে পায়। আর এগুলো দেখে বাড়ির সবাই খুবই ভয় পেয়ে যায়। পরে তারা যখন বেরিয়ে আসে এবং জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে, তখন মুরগেসেন বলে যে এগুলো আসলে কিছুই না, নিশ্চয়ই ওপরে কেউ আছে, তাই এরকম আওয়াজ হচ্ছে। এরপর গায়ত্রী দেখতে যায় যে ওপরে কি আছে। যখন গিয়ে দেখে, তারা তখন লক্ষ্মীকে দেখতে পায় এবং গায়ত্রী লক্ষ্মীকে নিচে নিয়ে এসে সবার সামনে জিজ্ঞেস করে যে তুমি কি করছিলে ওখানে। তখন গায়ত্রী এটাও বলে যে সে আসলে মহলটাকে ভেতর থেকে দেখতে চাইছিল, তাই সে এখানে এসেছে, তার আর কোনো উদ্দেশ্য নেই। এটা শুনে সবাই একটু রিলিফ পায় এবং তাকে বাড়ি যেতে বলে। তারপরের দিন সকালে রাঙ্গিয়া যখন পান্ডেয়াকে নিয়ে ঠাকুরমশাইয়ের সাথে দেখা করতে যায় যে তারা এবারে পুজো শুরু করবে এবং তারা কি কি করবে, তাই ঠাকুরমশাই বলে যে সবার আগে তো এই জঙ্গল সাফ করতে হবে এবং মন্দির পরিষ্কার করে একটা বড় সড়ো যজ্ঞের আয়োজন করতে হবে। সেটা শুনে পান্ডেয়া ওখানে একটা নারিয়েল ফাটান যাতে তারা ওটা শুরু করতে পারে। আর সে যেই নারিয়েলটা মন্দিরে ফাটায়, অমনি বাড়িতে ভূকম্প শুরু হয়ে যায় এবং অজীবগরিব জিনিস হতে থাকে, যেটা দেখে বাড়িতে থাকা লোকজন খুবই ভয় পেয়ে যায়। তারপরে আবার আমরা এদিকে দেখতে পাই যে পান্ডেয়া সেই জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, কিন্তু এই আগুনটা এত তাড়াতাড়ি ফেলে যায় যে সে সেই আগুনেই জ্বলতে জ্বলতে বেঁচে যায়।
সে যখন ওই আগুন থেকে বেরিয়ে আসে তখন সেই তান্ত্রিক বাবাকে আমরা আবার দেখতে পাই এবং সে এইবার পান্ডিয়াকে বলে যে তুই হলি সে যার জন্ম ভাট্টিয়ানের মতন সেই সূর্যগ্রহণের দিনে হয়েছিল, আর একমাত্র তুই এই পরিবারকে তাদের সমস্যা থেকে বাঁচাতে পারিস। যদি এখানে অন্য কেউ থাকতো তাহলে সে এক্ষুনি মারা যেত, কিন্তু তুই বলেই এটা সম্ভব হচ্ছে। এইসব শোনার পর পান্ডিয়ান খুব কনফিউজড হয়ে পড়ে এবং পরে সে তান্ত্রিক বাবার থেকে পুরোটা শোনার পর সবটা বুঝতেও পারে। সেই তান্ত্রিক বাবা তাদেরকে এটাও বলে যে চন্দ্রমুখীর আত্মা এখন ওদের পরিবারের মধ্যে একজনের মধ্যে রয়েছে, যাকে তাদের ঠিক করতেই হবে। এরপর পান্ডিয়ান বাড়ি চলে আসে এবং এসে সে রঙ্গিয়াকিকে সমস্তটা বলে। এটা শুনে রঙ্গিয়াকি খুব টেনশনে পড়ে যায়, তাই সে তার গুরুদেবকে ডেকে পাঠায় এবং তার গুরুদেব এটা বলে যে হ্যাঁ এগুলো সব সত্যি, এবং সে এটা ঠিক করার চেষ্টা করে যে কে চন্দ্রমুখীর বসে আছে। এই বলে সে সবাইকে সেই ঘরের ভেতরে নিয়ে যায় যেখানে গায়ত্রী গেছিল। তখনই তারা যায়, গুরুদেব একটা সিঁদুরের আর হলুদের মধ্যে সবাইকে গিয়ে এক এক করে দাঁড়াতে বলে এবং বলে যে যার শরীরে চন্দ্রমুখী আছে সে ওখানে গেলেই সবাইকে দেখতে পাবে। এরপর যখন এক এক করে সবাই যায় তখন কিছু হয় না, কিন্তু তারপরেই হঠাৎ করে গায়ত্রীর চেয়ারটা হাওয়ায় উড়তে থাকে এবং চন্দ্রমুখীর রূপ সবাই দেখতে পায়। সবাই বুঝতে পারে যে এটাই আসলে চন্দ্রমুখীর বয়সে রয়েছে এবং দিব্যা তখন সবাইকে বলে যে তাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে, না হলে সে সবার টুকরো টুকরো করে দেবে। আর এটা বলেই সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপরে তাকে যখন বিছানায় শুইয়ে দেওয়া হয় তারা সবাই নিচে গিয়ে আলোচনা করতে থাকে যে এরপর কি করা হবে। কিছুক্ষণ পর তার হোশ আসে এবং সে যখন উঠে দাঁড়ায় সে নিজের পায়ে চলতে পারছিল। দিব্যার কিচ্ছু মনে ছিল না এবং সে এই ব্যাপারটা নিয়ে খুব খুশি হয়ে যায় যে ফাইনালি সে আবার চলতে পারছিল। এরপর আমরা পরের দিন দেখি যে দিব্যা একটা তরোয়াল ধার দিচ্ছে এবং সে যেই পান্ডিয়া তাকে দেখতে পায় সে দৌড়াতে থাকে এবং কিছুক্ষণ যাওয়ার পর সে অজ্ঞান হয়ে আবার পড়ে যায়। পান্ডিয়া তাকে তুলে এনে আবার ঘরে পৌঁছে দেয় এবং তারা আস্তে আস্তে বুঝতে পারে যে চন্দ্রমুখীর প্রভাব এবার ভারী হচ্ছে এবং তাদেরকে খুব শীঘ্রই একটা কিছু করতে হবে। এরপর এসব কথা গুরুজি শুনে পান্ডিয়ানকে তাদের হেল্প করতে বলে এবং তারা পরের দিন সবাইকে নিয়ে কুলদেবীর মন্দিরে চলে যায় এবং গুরুদেব তাকে বলে যে সে যেন বাড়ির তল্লাশি নেয়। পান্ডিয়ান নদীকে গোটা বাড়ি খুঁজে দেখতে দেখতে একটা সিংহাসন দেখতে পায় যেখানে গিয়ে সে বসতে থাকে এবং সে এত কিছু দেখে খুবই আনন্দিত হতে থাকে। অন্যদিকে দিব্যা তাদের গাড়িটা চালাচ্ছিল আর সে গাড়িটা খুব স্পিডে একটা খাইয়ের দিকে নিয়ে যেতে থাকে যাতে করে তার মা আর বাচ্চাদের ক্ষতি হয়ে যেত। আর বাড়িতে সেই সময় ঠিক পান্ডিয়ার ভেতরে একটা আত্মা চলে আসে আর গাড়িটা এদিকে হঠাৎ করে থেমে যায়। আমরা তখন বুঝতে পারি যে এই সব আসলে সেই আত্মাটার কাজ যে পান্ডিয়ার ভেতরে এসেছে। আবার অন্যদিকে গুরুজি সেই তান্ত্রিক বাবার সাথে দেখা করতে আসে এবং সে তখন তাকে ভাট্টিয়ান আর সংগঠনের কথা বলে, যারা দুই রাজা এবং একজন সেনাপতি ছিল। তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল এবং তারা একটা রাজ্যকে দখল করে সেখানে রাজ করতে আসে। এই পুরো ঘটনাটা আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের মধ্যে দেখানো হয় যে কি করে এই ভাট্টিয়ান চন্দ্রমুখীর লাভারকে মেরে দিয়েছিল এবং সে চন্দ্রমুখীকে জোর জবরদস্তি তার ওয়াইফ বানাতে চেয়েছিল। তারপরে সিনটা প্রেজেন্ট ডেতে শিফট হয়ে যায় যেখানে আমরা এটা দেখি যে দিব্যা চন্দ্রমুখী হয়ে বাইরে বসে আছে এবং সে পান্ডিয়াকে হুমকি দিতে থাকে। তখনই পান্ডিয়ার মধ্যেও ভাট্টিয়ানের আত্মা চলে আসে এবং তারা একে অপরকে মারবার হুমকি দেয়। চন্দ্রমুখী বলে যে সে তাকে মেরে তার প্রেমিকের বদলা নেবে এবং তারপরেই আবার সিনটা শিফট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই যে কিভাবে চন্দ্রমুখীর প্রেমিকা যখন তার সাথে মহলে দেখা করতে এসেছিল তাকে ছলনা করে তার প্রেমিককে ভাট্টিয়ান মেরে দিয়েছিল। এমনকি সে চন্দ্রমুখীকেও জীবন্ত আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই ঘটনার পর থেকে ভাট্টিয়ান বেশি দিন আর ঠিক থাকতে পারেনি, সে পাগল হয়ে যায় এবং ইভেন্চুয়ালি মারা যায়। তারপরে আবার সিন প্রেজেন্ট ডেতে শিফট হয় যেখানে আমরা দেখি যে তারা এবার একটা ভয়ানক দিকে এগোচ্ছিল। ওদিকে কুলদেবীর মন্দিরেও পুজো শুরু হয় আর দিব্যা আর পান্ডিয়ানের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। তারা একে অপরকে শেষ করার চেষ্টা করতে থাকে। চন্দ্রমুখী ফাইনালি তাকে মারতে যাবেই তখনই সে পর্দার মধ্যে জড়িয়ে যায় এবং পর্দায় জড়িয়ে যাওয়ার ফলে সে কিছু দেখতে পায় না এবং চন্দ্রমুখী সেই সুযোগে একটা তলোয়ার দিয়ে সঙ্গে সঙ্গে তার গলাটা কেটে দেয়। ঠিক তারপরেই চন্দ্রমুখী তার বডিটা ছেড়ে বেরিয়ে যায় এবং এখানে মনে হয় যে সবকিছু যেন শেষ হয়ে গেল, কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে পান্ডিয়ান সাইডে দাঁড়িয়ে আছে আর যে মারা গেছে সে আসলে সেই তান্ত্রিক বাবা। অন্যদিকে
মন্দিরের পুজো সুসম্পন্ন হচ্ছিল, অর্থাৎ সমস্ত কিছু এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং এখানেই আমাদের আজকের গল্প শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই স্টোরি আমাদেরকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক অবশ্যই করে দিও এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করো, যাতে পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিওস তোমাদের মিস না হয়ে যায়। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।